নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2022-23 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসসি সম্প্রদায়ে ভুক্ত যে সকল ছাত্রছাত্রী প্রথম 10 জনের মধ্যে স্থান দখল করেছে, সে সকল ছাত্রছাত্রী ও প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণ করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তফসিল জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব বি.এস. মিশ্রা, দপ্তরের অধিকর্তা অসীম সাহা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, মানব কল্যাণে গুণাবলী থাকে, তাদেরকে সম্মান করে সমাজ। ডিগ্রি থাকলে কোনো ব্যক্তি সফল হয়ে যায় না। সকল ডিগ্রিধারী লোককে মানুষ সম্মান করে না। যে সকল ডিগ্রিধারী লোক সমাজের জন্য ব্যতিক্রমী কিছু করে, তাদেরকে মানুষ সম্মান করে। তাই পুঁথিগত শিক্ষা লাভের পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা লাভের জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। আজ ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি আমরা এখানে লাগিয়েছি। তার ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে আমরা অনুষ্ঠান শুরু করেছি। কেন করেছি? সে একটা মৌ পরিবারে, অচ্যুত পরিবারে জন্মগ্রহণ করেছিল বলে কি না, আমরা তাকে এই কারণে আজ সম্মান করছি, শ্রদ্ধা করছি। তার ব্যক্তিত্ব, তার মেধা, তার কৃতিত্ব, তার অসীম জ্ঞান এবং শিক্ষা, যার কারণে আজ ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা সম্মান করছি। আপনারা সবাই জানেন, বাংলাতে একটা প্রবাদ আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। একসময় মিছিল মিটিং এর নাম করে ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে অমানবিক অত্যাচার করা হতো। নাম না উল্লেখ করে বামীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যে স্কুলগুলিতে রাজনীতির পাঠ বেশি শেখানো হতো। মিছিল মিটিং এর নাম করে ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার করা হতো এবং তাদের যে মিছিল মিটিং এ লম্বা লাইন করানো হতো। অভিভাবকদের কাছ থেকে এই অভিযোগগুলি প্রায়ই উঠে আসতো, কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এগুলি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীর বাজার বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, জিরানিয়া অঞ্চলে 2টি স্কুলকে বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে। জিরানিয়া আরো স্কুলকে যাতে আগামী দিনে প্রতিষ্ঠিত করার জন্য সরকার সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে পরিকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, রাজ্যের 4,500 স্কুলের জন্য 27 থেকে 28,000 শিক্ষকের প্রয়োজন। তিনি বলেন, রাজ্যে 10,323 জন্য সরকার মানবিক হলেও সুপ্রিম কোর্টের করা নির্দেশের কারণে সরকার মানবিক হলেও কিছু করতে পারছে না। কিন্তু তাদের অবস্থা সকলেই জানে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন না মেনে চাকরি না দেওয়ায় আজকে তাদের এই ধরনের অবস্থা হয়েছে। শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন, ভালো শিক্ষক না হলে ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখানো যায় না। তাই শিক্ষক শিক্ষিকাদের সমাজ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করতে হবে। রক্তদান প্রসঙ্গে মন্ত্রী বলেন, রক্তদান শ্রেষ্ঠ উপহার, যা মানুষ মানুষকে না জেনে না চিনে দিতে পারে। ছাত্রছাত্রীদের মধ্যে এই রক্তদান সম্পর্কে সচেতন করতে হবে, আর এদিকে বড় ভূমিকা নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের, এমনটাই জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মা বাবা যেমন বাড়ির গণ্ডির মধ্যে, চার দেওয়ালের মধ্যে আমাকে মানুষ করার জন্য প্রথম চিন্তা ভাবনা করেন, ঠিক তেমনি চার দেওয়ালের বাইরে বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার জীবনের বেড়ে ওঠা থেকে শুরু করে, সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে, সমাজে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে নির্ভর করে। এখানে যেমন ছাত্রদের ভূমিকা থাকে, এখানে শিক্ষকদের সব থেকে বড় ভূমিকা থাকে, এবং শিক্ষকের ভূমিকা ছাড়া একটা ছাত্র একটা ছাত্রী কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। আমার কথা হয়েছে, খুব শীঘ্রই এই বিদ্যালয়কে
পুরনো যে বিদ্যালয় রয়েছে সেখানে স্থানান্তরিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমি ব্যক্তিগতভাবে সেই উদ্যোগ গ্রহণ করেছি। মেরামতির কাজ করে সেখানে রানীরগঞ্জ যে পুরনো বিদ্যালয় সেখানে নিয়ে যাওয়া, সেখানে চিন্তাভাবনা আমাদের মধ্যে রয়েছে। পরে তিনি রক্তদান শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের প্রশংসা করেন। শান্তন টিভি। কমলপুর সুরমা বিধানসভা কেন্দ্রের সোনারায় গ্রামে সীমান্ত হাটের কাজকর্ম পরিদর্শন করতে গিয়ে বিএসএফ জওয়ানদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এলেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল। এদিন তিনি যখন সীমান্ত পরিদর্শনে যান তখন বিধায়িকার সাথে যাওয়া সাংবাদিকদের বাধা দেন বিএসএফ এর কমান্ড্যান্ট বলে অভিযোগ। এই মাসে দেশে বুঝি না কাজের মধ্যে ওই জায়গাতে দুর্নীতি প্রকাশ পাইছে। আমার নজরে যেহেতু দুর্নীতি প্রকাশ পাইছে, আজকের থেকে কাজ বন্ধ রাখেন। যেদিন আমি বড়হাটে ঢুকবো সেদিন থেকে এরপর থেকে কাজ শুরু হইব। যেহেতু 6 মাস গেছে গা, আর কাজ এখন সম্ভব না, আজকের থেকে এখন কাজ বন্ধ রাখতো। দীর্ঘ কয়েক বছর ধরে কমলপুর বাংলাদেশ সীমান্তের সোনারায় গ্রামে সীমান্ত হাটের কাজকর্ম চলছে। কাজ শেষ করে সীমান্ত হাট চালু হওয়ার কথা ছিল গত বছর দুর্গাপুজোর আগে, কিন্তু কাজ কচ্ছপের গতিতে চলতে থাকায় এবং কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ পেয়ে সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না দাস পাল শনিবার সোনারায় গ্রামের সীমান্ত হাটের কাজ পরিদর্শনে যান, কিন্তু সীমান্তের 105 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা যেতে বাধা দেয়। বিএসএফ এর বক্তব্য, কাঁটাতারের বেড়া পেরিয়ে বিধায়ক যেতে পারবেন, কোনো সাংবাদিক সেখানে যেতে পারবেন না। এসডিএম এর পারমিশন আছে। বিএসএফ এর ব্যাটালিয়ন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টকে জানালেও তিনি সাংবাদিকদের প্রবেশ ক্ষেত্রে বাধা দেন। বিধায়ক স্বপ্না দাস পাল বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ড্যান্টকে বোঝানোর চেষ্টা করেন, কমান্ড্যান্ট মানেননি। তারপর বাধ্য হয়ে ফিরে আসেন। বিধায়ক স্বপ্না দাস পালের অভিযোগ, সীমান্ত হাটের কাজ খুব নিম্নমানের হচ্ছে। কাজ শেষ করার কথা ছিল গত দুর্গাপূজার আগে, কিন্তু কাজ সমাপ্ত হয়নি। তাছাড়া 105 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপার ভারতীয় কৃষকদের জমিতে প্রবেশ করতে দিচ্ছে না। বাংলাদেশের দুর্বৃত্তরা প্রকাশ্যে গরু চড়িয়ে ফসল কেটে নষ্ট করে দিচ্ছে, অথচ বিএসএফ বাধা দিচ্ছে না। এতে ভারতীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। क्या बोलना है आपको? बोला था ना, मेरी गोरू तो घर में रहा था, बांग्लादेश से गोरू आके चारा था। बीएसएफ बोला था जो हमारे को पावर ना हो ऊपर बारन के जाए, तो वो खाने देते हैं बीएसएफ ने? हाँ गाय को खाने, बांग्लादेश का गाय को खाने देते हैं? खाना देता हमनी के गोरू नहीं, बाधा नहीं देते हैं क्या? नहीं जाने देता है। ये सर कि ये बांग्लादेश को जो गोरू है हाँ ये इधर गेट की तरफ आके खाते हैं, पर हमारी गोरू भूखे रहते हैं, घर पे बांधे हुए रहते हैं, हाँ। ये लोग जाने नहीं देता। अच्छा, वो बॉर्डर फेंसिंग के उस साइड में जो इंडियन का जमीन है क्या? हाँ, वो हमारी जमीन है। आपका जमीन है, हाँ, हाँ। वहाँ पर बांग्लादेश का गोरू खाते हैं। हाँ। बीएसएफ देखते हैं क्या? BSF अरे देखते हैं, डेली देखते हैं। तो BSF बाधा नहीं देते? और नहीं बाधा नहीं देते हैं। और हमारे यहाँ तो गोरू घर पे रहता है, घास भी नहीं मिलता, कुछ भी तो नहीं आपका मिलता। जमीन खराब? সঙ্গে ছিলেন মাননীয় এসডিএম মহোদয় ছিলেন, অন্যান্য বিডিও ছিলেন, অন্যান্য আধিকারিক ছিলেন। কিন্তু সেই বড়হাটের যে দুর্গাপূজার আগে সেই বড়হাট চালু করার কথা ছিল, মাননীয় যিনি কন্ট্রাক্টর উনি বলেছিলেন যে দুর্গাপূজার আগে সেই বড়হাট চালু করা হবে। কিন্তু আজকে দুর্গাপূজা চলে গেল, আজকে বেশ কয়েকটা মাস হয়ে গেল। তারপর যখন আমরা আজকে আসলাম যে এই বড়হাটের কাজ কিভাবে চলছে, আর এই বড়হাটের কাজের মধ্যে সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে। যে জায়গাতে ইট, রড, সিমেন্ট দিয়ে পিলার তৈরি করার কথা, সেই জায়গাতে আমাদের কাছে খবর রয়েছে, তো সেই কারণে নাকি ইট বালু দিয়ে পিলার তৈরি করা হচ্ছে। যখন সাধারণ পাবলিক ওই এলাকার যারা আমার কাছে অভিযোগ করেছিল, সেই সময় আমি এই যে মহোদয়কে বললাম যে আমি বড়হাট পরিদর্শনে যাব, আপনি আমার বড়হাট যাওয়ার জন্য আপনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করুন। তো বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছেন মাননীয় এই যে মহোদয়। আমি সাংবাদিকের কথা বলছি, সাংবাদিকের জন্য আমাদের মাননীয় মহোদয় পারমিশন দিয়েছেন। কিন্তু আজকে যখন বড়হাটে আসলাম সেই সময় ওনারা বললেন যে আমি একা যাব, কোনো সাংবাদিক সাথে নেওয়া যাবে না। তো সেইটা তো আমি ভাবছি, এই এলাকার আমি এসে ভাবতে পারলাম যে এই এলাকার যিনি কমান্ডেন্ট রয়েছেন তিনি গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভকে উনি মানতে নারাজ। তার জন্য আমি আজকে
এই বর্ডার হাট থেকে আমি আজকে ঘুরে যাব এবং সেই বর্ডার হাট আজকে আমি পরিদর্শন করবো না, আমি উপরের আমাদের যে মাননীয় আমাদের রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন, আমাদের রাজ্যে আইজি জিআইজি রয়েছেন, ওনাদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী সময় আমার বর্ডার হাট আমি পরিদর্শন করতে আমি 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 যাব। এবং রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে নিশি কুটুম্বের হানা, সৃষ্টি হয় চাঞ্চল্য। চোরের দল দুটি গবাদি পশু নিয়ে যায়। ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন পূর্ব হাওয়াই বাড়ি এলাকায়। বাড়ির মালিকের অভিযোগ, শুক্রবার রাতেও তেলিয়ামুড়া থানাধীন পূর্ব হাওয়াই বাড়ি এলাকার বাসিন্দা নন্দন দাস নামের এক ব্যক্তির গাভী ও বাছুরকে রাতের গোয়াল ঘরে বেঁধে ঘুমাতে যায়, কিন্তু শনিবার সকালে বাড়ির মালিক নন্দন দাস প্রত্যক্ষ করতে পারেন তার গোয়াল ঘরে বেঁধে রাখা গাভী এবং বাছুরটি উধাও। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়ির মালিক নন্দন দাস খবর দেয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। গরু এদিকে বাই করিয়া আবার সেদিকে দরজাটা দড়িতে বাইন্দা দিয়া গেছে। কয়টা গরু ছিল? দুইটা গাই বাছু, দোয়াল গাই আর কি। মানে কালকে কোন সময় দেখছেন যে গরু নেই? সকালে বাই করতে গিয়ে দেখছি গরু নাই। কি তেমন কেটা নিতে পারে? হ্যাঁ, কেটা নিতে পারে কি তেমন? তো কই যাতাম না, কেটা নিতে পারে যে, কারণ এই অঞ্চলে আমার শত্রু বললে কেউই নাই। এর আগে কোনোদিন এই এলাকায় যেমন গরু চুরি হয়েছে? না না না, আজকে 50 বছর হয়ে আছে আমি গরু পালি এইরকম। এটা কোন জায়গা? এটা 30টা হইবে। রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকায় জাতীয় সড়ক অবরোধের পর পুলিশের হাতে আটক গ্যারেজ মালিকের মেয়ে। অভিযুক্ত যুবতী স্কুল পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, সায়েন্স সিটিতে নিয়ে আসা হয়েছিল শবনম ফুলছড়ি স্কুলের পড়ুয়াদের। শিক্ষামূলক ভ্রমণে আগরতলা সায়েন্স সিটিতে তাদের আসা হয়েছিল। তাদের গাড়ি রাখা হয় সায়েন্স সিটি সংলগ্ন কার ওয়ার্কশপের কাছে। পরে ছাত্রছাত্রীরা সায়েন্স সিটি দেখে গাড়িতে ওঠার সময় কার ওয়ার্কশপের মালিকের মেয়ে পাইপ দিয়ে জল ছিটিয়ে দেয় ছাত্রছাত্রী এবং স্কুলের ইনচার্জের উপর বলে অভিযোগ। আরও অভিযোগ, অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও স্কুলের ব্যানার খুলে নিয়ে যায় কার ওয়ার্কশপের। পরে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত যুবতীকে আটক করে নিয়ে যায়। স্কুলের এক শিক্ষক জানান, যুবতীর কাছ থেকে এ ধরনের দুর্ব্যবহার তিনি আশা করেননি। যেখানে মাতৃসুলভ আচরণ হওয়ার কথা, সেখানে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরা জানান, অভিযুক্ত যুবতীকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। তখন আমাদেরকে নামানোর সমস্যা হয়েছিল, ড্রাইভার বলেছে আমাদেরকে গাড়িটার সামনে রাখবে। তখন আমরা তো যথারীতি সায়েন্স সিটিতে চলে গেছি। তখন আমরা স্টুডেন্টকে সবাই আসছে, আমি সবচেয়ে পিছনে ছিলাম, আমি সবটা খবর জানিও না। তখন আমি লাস্ট ম্যান আমি ছিলাম। আমি যখন আসলাম দেখি আমার দেখলাম একটা জল আসছে, চিড়ে আসছে। তখন আমি ব্যাপারটা বুঝতে পারি না। তখন যেই আমি সামনে আসলাম, আমাকে পুরো শরীরে এই মহিলা ভিজাই দিল। মানে আমার এটির কথা, আমি আমার মানব জীবনে এরকম মহিলা আমি কোনদিন দেখছি না। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই মহিলার কাছে, একজন নারী হিসাবে আপনার এই ব্যবহারটা ঠিক হয়েছে না। নারীর মতো ব্যবহার করেন, আর আপনি নারী জাতির কলঙ্ক। আমার এই কথা, আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে নিয়েছে এবং কন্টিনিউ মিথ্যা কথা বলেছে। আমরা এখানে ঝগড়া করতে আসি না, ছাত্র নিয়ে আসি, আমরা ছাত্রের সঙ্গে আমাদের সম্পর্ক। আমরা মানুষকে রেললাইন সারাইয়ের কাজ করতে গিয়ে রেলের ইঞ্জিন চালকের অসাবধানতার কারণে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত কৃষ্ণপুর 3 নং ওয়ার্ডের রেললাইনের 99 নং ব্রিজে। মৃত শ্রমিকের নাম রামদেও সিং, বয়স 53 বছর। তাঁর বাড়ি বিহারের বৈশালী জেলার জান্দা থানা এলাকায়। রেল দপ্তরের এক কর্মী জানায়, রামদেও সিং এদিন সকালে কাজে গিয়ে পানিসাগর এলাকা হয়ে রেল লাইন পর্যবেক্ষণ করে লাইন সারাইয়ের কাজ করে আসছিলেন। সকাল 11টা নাগাদ তিনি রেল লাইনের 99 নং ব্রিজে কাজ করার সময় ধর্মনগর থেকে পানিসাগরগামী একটি লাইট ইঞ্জিন হর্ন না বাজিয়ে দ্রুত গতিতে ছুটে আসে।
সেই ঘটনা প্রত্যক্ষ করে রামদেও সিং ব্রিজের উপর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রেলের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হয় রামদেও সিং এর। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনগণ সহ রেলের শ্রমিকরা আন্দোলনে সামিল হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরপিএফ, জিআরপি ও ধর্মনগর থানার পুলিশ। এদিন ওই রেল লাইন দিয়ে যাওয়ার কথা ছিল রেল দপ্তরের ডিআরএলএম প্রিয়রঞ্জন কুমারের। 2টা নাগাদ ডিআরএল এর ট্রেনটি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ট্রেনটিকে দাঁড় করায় আন্দোলনরত শ্রমিকরা। পরে ডিআরএলএম প্রিয়রঞ্জন কুমার রেল থেকে নেমে মৃত শ্রমিকের পরিবারের সহ সেখানে উপস্থিত শ্রমিকদের সাথে কথা বলেন। তিনি তাদের আশা দেন এই মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত শ্রমিকের পাশে থাকবে রেল দপ্তর এবং মৃত শ্রমিকের দেহ বিহারের নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। পরবর্তী সময় তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মৃত শ্রমিকের দেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মৃতদেহ নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত নেমেছে জিআরপি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না, এরকম একটা সিস্টেম। তো উনি কি আজকে ড্রেস পরানো ছিল? ড্রেস পরা ছিল, দেখুন ড্রেস পরা আছে না। এই ড্রেস পরা অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হর্নও বাজায়নি, কিছু নেই। তারপরে লোকটা এখানে দেখে আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দৌড়াচ্ছিলেন। একটু দৌড়ানোর পরই আবার ওনাকে ধাক্কা মেরে গাড়ি বাস চলে গেছে। তো আমাদের একটাই কথা বলা, এই যে এই ড্রেসটা পরে সেফটি ডিউটি করে ওরা, এই ড্রেসের কোনো মানে নেই। আর রেলের বিশেষ করে এই যে ডিপার্টমেন্ট আমাদের বড় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্র্যাক মেনটেনার, এই ট্র্যাকটাকে পুরো মেনটেন করে। পুরো ইন্ডিয়াতে এই স্টাফরাই ট্র্যাক মেনটেন করে রাখে, ভালোভাবে গাড়ি চলে, যাত্রীরা যাতে ভালোভাবে চলাফেরা করে, সেই চিন্তাধারা নিয়েই এরা কাজ করে। আর এই কাজ করতে করতেই এরা মারা যায়। এদেরকে রেলের কোনো ডিপার্টমেন্ট, আমি বলবো কোনো ডিপার্টমেন্ট এই রেলের স্টাফদেরকে ভালো করে দেখে না, ভালো চোখে নজরে দেখে না। ওরা যখন ইঞ্জিনে বসে মনে করে ওরা লোকো পাইলট না, ওরা এয়ার পাইলট। কোনো আওয়াজ নেই, কিছু নাই, যেইভাবে পারে যেইভাবে চালায়। কিছুদিন আগে আমিও কাজ করেছিলাম ডিউটিতে, পেছার তলে আমার উপরে হামসফর ট্রেন উঠে যাচ্ছিল, সাথে একটা স্টাফ থাকে, আমি বেঁচে গেছি। হাতির তাণ্ডব রুখতে খোয়াই জেলা প্রশাসনের ম্যারাথন বৈঠক হয় শনিবার। বৈঠকে দিন আলোচনা হয় কিভাবে হাতির তাণ্ডব থেকে সাধারণ মানুষের বাড়িঘর রক্ষা করা যায়। ঠেলার নাম বাবাজি। সড়ক অবরোধের পর হাতির আক্রমণ থেকে এলাকাবাসীদের মুক্তি দিতে জেলা প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। শনিবার দুপুরে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে খোয়াই জেলা শাসক ডক্টর চাঁদনী চন্দ্রনের পৌরোহিত্যে হাতি তাড়াও অভিযান সম্পর্কিত বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক থেকে শুরু করে বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক সহ স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কলই সহ বিভিন্ন প্রশাসনিক ও একাধিক জনপ্রতিনিধিরা। মূলত এই দিনের এই বৈঠকে সভাপতিত্ব করেন ডিসিএম অমিত রায় চৌধুরী। বৈঠক শেষে এর প্রাসঙ্গিকতা নিয়ে খোয়াই জেলা শাসক ডক্টর চাঁদনী চন্দ্রন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, চলতি বছরের 29 জানুয়ারি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে এলাকার লোকজনদের চিরতরে মুক্তি দিতে সড়ক অবরোধ করেছিল। মূলত সেখানে দাবি উঠেছিল মতি নামের যে হাতি রয়েছে সেই হাতিটি বিভিন্ন এলাকায় বর্তমান সময়ে তাণ্ডব চালাচ্ছে। তার থেকে মুক্তি দিতে হাতিটিকে কিভাবে বাগে আনা যায়, এর জন্য শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠক। 19 तारीख मुंगेकामी में एक रोड ब्लॉक हुआ था एलिफेंट इश्यू को लेके। तो मोटी नाम का एक एलिफेंट है, वो गांव-गांव में थोड़ा डिस्ट्रक्शन कर रहे हैं। तो फॉरेस्ट की तरफ से मोती को हैंडल करने के लिए हम लोग क्या क्या कर सकते हैं, एडमिनिस्ट्रेशन की तरफ से और पब्लिक रिप्रेजेंटेटिव्स की तरफ से क्या हेल्प मिल सकता है, ये सब चीज़ हम लोग आज डिस्कस किया था। तो बहुत फ्रूटफुल एक डिस्कशन था। फॉरेस्ट डिपार्टमेंट ने बहुत नया नया टेक्निक सोच के रखा है हाथी को टैकल करने के लिए। तो हम लोग होपफुल है कि नेक्स्ट 1 और 2 मंथ्स में ये डिस्ट्रक्शन एकदम कम हो जाएगा। क्या होगा क्या ये? अभी तो होगा, यही हमारा होप है। तो और कॉम्पनसेशन का इश्यू सॉल्व करने के लिए हम लोग एक डिस्ट्रिक्ट लेवल टीम बनाया है। डिस्ट्रिक्ट लेवल टीम का बैठक होगा मुंगेकामी और तेलियामुड़ा ब्लॉक में 2 दिन। वहाँ पे लोग आके उनका जो कॉम्पनसेशन इश्यूज है वो डिस्कस कर सकते हैं और उसका तुरंत उसका सोल्यूशन हो जाए। कब तक ये जीपीआरएस जो ट्रैक वो लगाना है? फरवरी में।
তবে জেলা শাসককে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন আগেও এই ধরনের ম্যারাথন বৈঠক করার পর কাজের কাজ কিছুই হয়নি কেন, এবার এই বৈঠক কাজে আসবে কিনা, তখন আশা ব্যক্ত করে বলেন এবার হাতে নিয়ন্ত্রণে জেলা প্রশাসন যথেষ্ট তৎপর। শান্তন টিভি। শনিবার উদয়পুর মহকুমার সিপিআইএম পার্টি অফিসের সামনে বাম কৃষক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত বলেন, রেগার অর্থ বরাদ্দের ক্ষেত্রে ক্রমাগত বঞ্চনা এবং রেগার আইন বিরোধী কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ভূমিকার কথা শুধু এখান থেকে প্রতিবাদ জানালেই চলবে না, সারা দেশে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে। কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসে যখন রেগা সংকুচিত করতে উদ্যোগ নিয়েছিল তখন ত্রিপুরা প্রথম প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছে। প্রয়োজনে আগামী দিনে দিল্লিতে ধর্নাতেও বসতে হয়েছিল। এ নিয়ে তিনি তীব্রভাবে আক্রমণ করেন বর্তমান বিজেপি সরকারকে। সমস্ত জনবিরোধী বাজেট এই বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এখানে বলেছিলাম এই বাজেট সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা কথা বলতে পরেও শেষ হবে না যে কোন কোন কারণে এই বাজেটকে আমরা জনবিরোধী বলছি। আসলে সবাই জানেন আর মাত্র অল্প কয়েকদিন পরে এপ্রিল মাস নাগাদ আমাদের দেশে আর একটা সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। এই লোকসভা নির্বাচন এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক এই কারণে এই লোকসভা নির্বাচনে এবার দুর্ঘটনায় পড়ল ট্রাফিক পুলিশের গাড়ি। সারা রাজ্যে ঘটা করে পালন করা হচ্ছে ট্রাফিক সুরক্ষা সপ্তাহ। আর ট্রাফিক সুরক্ষা সপ্তাহ চলাকালীন সময়ে শনিবার উদয়পুর জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে উদয়পুর ট্রাফিক দপ্তরের ডিএসপির গাড়ি। জানা যায় এদিন জাতীয় সড়ক দিয়ে উদয়পুর ট্রাফিক দপ্তরের ডিএসপি মৃণাল কান্তি দাস পুলিশের TR031169 নম্বরের গাড়ি নিয়ে যাচ্ছিলেন। আর বিপরীত দিক থেকে TR01801521 নম্বরের একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। আর এতে পুলিশের গাড়িতে যারা ছিলেন তারা অল্প বিস্তর আহত হয়েছেন বলে জানায় ট্রাফিক দপ্তরের কর্মরত আমির হোসেন। পরবর্তী সময় পুলিশ মালবাহী গাড়িটি আটক করে রাধাকৃষ্ণপুর থানায় নিয়ে যায়। আপনাদের একটা গাড়ি হাইওয়ে দিয়ে আইতেছিল, আমরা পুলিশ গাড়িটা আর কাকরাউন্ড রোড থেকে যেতেছিল ট্রাকটা, যাবো সিগন্যালের কাছাকাছি দিয়ে ট্রাকটা আমরা পুলিশ গাড়ির মধ্যে ধাক্কা মারে। কি গাড়ি এটা? এটা হলো টাটা গাড়ি, এটা পিডিএসের মালবাহী গাড়ি। আর পুলিশ গাড়িটা? পুলিশ এটা হলো জিপসি গাড়ি। কোন ডিএসপি স্যার? এটা ট্রাফিক ডিএসপি মৃণাল কান্তি দাস। তাই নাকি আহত হয়েছিল? না, তাই ছিল না গাড়ি, তাই মানে আনতে যেতে হয়েছিল। কেউ কি আহত হয়েছে? ড্রাইভার অল্প কিছু ব্যথা পাইছে, গাড়িটাই কিছু বেশি। এখন কোথায় নিয়ে যাবো? এটা আটুর পিএসএ। বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসেবে উত্তর জেলা ক্রীড়া দপ্তরের উদ্যোগে ধর্মনগরে বিবিআই মাঠে উদ্বোধন হল মহিলা ক্রিকেটের প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ধরনের খেলাধুলার মধ্যে যুব সমাজকে এনগেজ করে রাখতে পারি তাহলে নেশা এবং যে অন্যান্য সামাজিক অপরাধগুলি আছে সেগুলি কমে যাবে এবং সংস্কৃতি সহজে ধর্মনগর যেটাকে আমরা বলি সেই ধর্মনগর তার দ্রুত গৌরবটা নিয়ে আসতে পারবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সোমবার থেকে উদয়পুর কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয় বয়ঃসন্ধিকালের এক কর্মশালা। শনিবার ছিল এই কর্মশালা শেষ দিন। কর্মশালা 10 বছর থেকে 19 বছরের ছেলে মেয়েদের নিয়ে হয় আলোচনা। এই আলোচনা সভায় আলোচনা করেন কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের MOIC ডক্টর তমাল মজুমদার, MPS মানস কুমার দাস ও
মানসী জমাতিয়া সহ নারায়ণ দেব বর্মা ও সুজিত রায়। এটা ট্রেনিংটা চলছে আমাদের পিয়ার এডুকেটর ট্রেনিং, সেটা আমরা স্টুডেন্টদের এখানে আমরা প্রথম ব্যাচ শুরু হয়েছে, আজকে আমাদের প্রথম ব্যাচের লাস্ট ডে। তো স্টুডেন্ট এসছে আমাদের 32 জন, 32, আশাকর্মী আছে আমাদের 16 জন। তো এটা বেসিক্যালি আমাদের পিয়ার এডুকেশন, ওদের ট্রেনিং দেওয়া হয়েছে। ওরা ওদের স্কুল লেভেলে, কমিউনিটি লেভেলে গিয়ে ওটা সেই আজকে ট্রেনিংয়ের থেকে ওরা যা শিখেছে, যা নলেজ গেইন করেছে সেটা ওরা শেয়ার করবে ওখানে গিয়ে। এটা মেইনলি আপনার আমাদের হেলথ নিয়ে এবং আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে যা যা চেঞ্জেস হয়, স্বাস্থ্যে যা যা পরিবর্তন হয়, এবং আপনার সুস্থ মস্তিষ্ক, সুস্থ ব্যবহার, পুষ্টি ও স্বাস্থ্য এবং বিভিন্ন আমাদের যে শরীর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।